অবশেষে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠক করেন। পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত। আর বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচার সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। গত 5 আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে কিছুটা উত্তেজনা চলছে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচার, দেশটিতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে জরুরিভাবে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব নিয়ে দুদেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন। ঢাকায় পৌঁছে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্রি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. শেখ হাসিনা সরকারের বিদায়ের পর প্রথমবারের মতো সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পর্যটন এবং ব্যবসা ক্ষেত্রে দুদেশের মধ্যে যেসব প্রতিবন্ধকতা আছে তা দূর করতে কাজ চলছে। It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের বিষয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। জানান, বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচার সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করতে ভারতকে অনুরোধ জানানোর পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ নিয়ে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সে বিষয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অপপ্রচারের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার হচ্ছে সেই বিষয়ে ভারত সরকার দায়ী না, এটি বিভিন্ন সংগঠনের কাজ। ভারতীয় যিনি সচিব তার পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে, এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে, তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে, যেমন জলবায়ু পরিবর্তন, সেগুলো আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এবার নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে, আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক
দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এই বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। জোটের ১৯ দেশের কূটনীতিকদের সাথে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরেরও অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ১৯ দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন জোটের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। এ সময় সংখ্যালঘু ইস্যু, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়। এছাড়া আলোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচন, গণতন্ত্র, অর্থ পাচার বিষয়গুলো উঠে আসে। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। It shows the support to Bangladesh, the political support as well as economic support, moral support, and other supports. So this is something very rejuvenating for us. We have to find a way. We have to draw the line. We say that this is where we want to do it. So they're working on it and advise the government to proceed on that. So these are in a very active consideration. We must come to a conclusion on this. It's not going on and on. We have to do it before our term ends. That's our commitment to make sure that we can do that. বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অপপ্রচার ঠেকাতে ইইউ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। We seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot in an international thing. Internally, people don't believe it there. We understand that the group who fled from the country, and not only the Prime Minister, followers of our party, top followers of our party left the country. Some are hiding, still hiding. Some are staying around but not make themselves visible. But they try to take an opportunity to destabilize the country. ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভারতের আগরতলা অভিমুখে যৌথ লং মার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপির ৩ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। বুধবার রাজধানীর নয়াপল্টন থেকে এই লং মার্চ শুরু করবেন নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এই কর্মসূচি পালন করবেন তারা। এ সময় বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্তের সোচ্চার থাকার অঙ্গীকার করেছেন সংগঠনের নেতারা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের প্রতিনিধি দলের এই প্রতিবাদী পদযাত্রা। রোববার নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী পদযাত্রা নিয়ে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি জমা দেন অঙ্গ সংগঠনের ৬ জনের প্রতিনিধি দল। কিন্তু এখানেই শেষ নয়। ভারতের মিডিয়ার চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে লং মার্চ করবে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। সোমবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাআল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এ সময় বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল বলে মন্তব্য করেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। যে কোনো প্রকার ভূখণ্ডের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় সজাগ আছি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে
আমাদের এই অবস্থান সবসময় থাকবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি যাওয়া নয়, আপগ্রেড চায় বিএনপি। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দলের নির্বাচন সংস্কার বিষয়ক কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সংবাদ সম্মেলনে আব্দুল মঈন খান 10 দফার সংস্কার প্রস্তাব তুলে ধরেন। বলেন, সংস্কার প্রস্তাবসমূহ তারা সরকারের গঠিত নির্বাচনে সংস্কার কমিশনের কাছে দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই সরকার চাইলে নির্বাচনের ব্যবস্থা করতে পারে বলে মনে করেন স্থায়ী কমিটির অপর 2 সদস্য নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ। তারা বলছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা, অত্যন্ত ভালো কথা। কথা হচ্ছে যে আমরা তো ভোটার তালিকা নতুন করছি না, সবসময় আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে করা হয় না, কোনোদিন করা হয়। এখন যেটা প্রয়োজন সেটা নতুন করে ভোটার তালিকা করার কোনো প্রয়োজন নেই, এখন হচ্ছে এটা আপডেটিং করা। এবং অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি এখন আমাদের হাতে আছে, আপডেট করার বিষয়টিও কিন্তু এখন আর বাড়ি বাড়ি গিয়ে করার প্রয়োজন করে না। একটা পত্রিকায় দেখলাম আর কি, আপনারাই লিখছেন হয়তো আর কি, যে 2025 সালের ফেব্রুয়ারির প্রথম 1 তারিখে নির্বাচনে ভোটার তালিকা ঘোষণা করা হবে এবং এটা নিয়ে বাড়ি বাড়ি যে এটা আবার পুনর্বিবেচনা করা হবে 2026 সালের মার্চে। আমরা এটা বুঝি নাই আর কি, যে এটা কি এক্সারসাইজ এটা আর কি। এখন সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার বিভাগ আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। ভারত নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছে, কারণ ভারতে দেশের মানুষের অনুভূতি না বুঝলে তাদের সাথে অবস্থান হবে মুখোমুখি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় তিনি মন্তব্য করেন। তিনি বলেন, পার্শ্ববর্তী কোনো দেশ তাদের আধিপত্য মানছে না। বাংলাদেশের প্রতি ষড়যন্ত্র করতে গিয়ে নিজেদের অস্তিত্ব হুমকিতে ফেলছে দেশটি। ভারতকে মোকাবেলা করতে জাতীয় ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, দেশের মিডিয়াকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে, তবে বাংলাদেশের মানুষ সেই ফাঁদে পা দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ভারত যত আঘাত দেবে বাংলাদেশ তত মজবুত হবে। কারো একতরফা নীতি আর মেনে নেবে না বাংলাদেশের মানুষ। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতেই হবে সম্পর্ক। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমির বলেন, অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ডে একটি সুষ্ঠু নির্বাচন দেবে, এই প্রত্যাশা করে জামাত। আমরা কারো উস্কে দেওয়া সাম্প্রদায়িকতার এই দ্রব্য আমরা কবুল করব না, কিনব না। আমরা শান্তিতে আছি, আমরা শান্তিতে থাকতে চাই, এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে আমরা ধর্ম নির্বিশেষে সবাই এগুলা রুখে দেব। আলহামদুলিল্লাহ, ওরা যত আঘাত দেবে জাতি তত মজবুত হবে। তবে আমরা চাই না আমাদের প্রতিবেশী আমাদেরকে এরকম কষ্ট দেবে। আমরা চাই তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক, আমরাও তাদের সাথে ভালো ব্যবহার। আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিতর দিয়ে চলা উচিত, যাতে উভয়ের সম্মান এবং স্বার্থ সংরক্ষণ হয়। বিগত সরকারের আমলে দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর আইডিবি ভবনে দুর্নীতি দমন কমিশন আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন আইন উপদেষ্টা। এ সময় প্রতিষ্ঠানটি ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর আইডিবি ভবনে দুর্নীতি দমন কমিশনের এই আলোচনা সভার আয়োজন। সভায় দুর্নীতি সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজানোর পরামর্শ দেন। আমরা গবেষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা এতদিন দেখে এসেছি, আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে, সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর। যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি
দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক চিত্র। আমি আপনাদের সবার সঙ্গে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিগত সরকারের আমলে দুদকের ভূমিকা তুলে ধরেন। অভিযোগ করেন শেখ হাসিনার সরকার সংস্থাটিকে নিজেদের দাসে পরিণত করেছিলেন। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করা করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সাহায্যে যে সমস্ত কাজ করা সম্ভব তা দ্রুতই করা হবে। ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন, কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য, দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা, সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। এর আগে সকালে পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন দুদক সচিব খুরশিদা ইয়াসমিন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না, চলবে না। ডিবি হোক, যে হোক, তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কালপিটমেন্ট কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি, যারা ভুয়া মামলা করবে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার 80 থেকে 90 হাজার পুলিশকে চাকুরি বিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। জুলাই আগস্ট আন্দোলনে ডিএমপির অনেক সদস্যের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান কমিশনার। মামলার বাদী যা তদন্তকারী কর্মকর্তা কেউ মামলা নিয়ে বাণিজ্য করেন সবার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নুসরাত শারমিনের রিপোর্ট। সমসাময়িক বিষয়ে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এই সময় তিনি দাবি করেন, নিউ ইয়র্কের চাইতে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, যদিও সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে জানান তিনি। বড় বড় শহরের কথা খোঁজখবর নেই, নিউ ইয়র্কের কথা, নিউ ইয়র্কের লোকের গাড়ি আছে, বাড়ি আছে। নিউ ইয়র্ক শহরে কত লোক হত্যা হয় ইয়ারলি, একটা পরিসংখ্যান দেন তো দেখি কেউ। তো ওদের হলো ওই সমস্যা, আমার আবার এই সমস্যা নেই। আমাদের এখানে সমস্যা আনএমপ্লয়মেন্ট, ওভার পপুলেশন। গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা, যিনি এই মামলা করছেন এবং এখন এই আসামিদের তথাকথিত আসামিদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা। আমি গতকালই এই কথাটা বলছি। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, আওয়ামী লীগ সরকার দলীয় বিবেচনায় 80 থেকে 90 হাজার পুলিশ নিয়োগ দিয়েছিল। 80 থেকে 90 হাজার লোক রিক্রুটেড হয়েছে। আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে যেয়ে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। শহরের প্রধান সমস্যা যানজট, তা স্বীকার করলেও প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করতে না পারায় দায় নিতে নারাজ ডিএমপি। ব্যর্থতা স্বীকার না করলেও নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা তা স্বীকার করলেন সংবাদ সম্মেলনে।
একদিনে বা এক মাসে আমরা এটা করতে পারবো না। আমরা এখন আগে দেখেন, আগের পরিসংখ্যান 2 মাস আগের অবস্থা আর এখনকার অবস্থা পরিবর্তিত কিনা এটা দেখেন। আগে কি হয়েছে সেটি না দেখে বর্তমানে জিডি হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তা তদন্ত শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। আপনি থানায় যে জিডি করলেন এইটার রেসপন্স টাইমটাকে আমি কমায় আনতে চাই। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যেই বাড়ানো হলো বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। 2 ধরনের প্রতি লিটারে 8 টাকা করে বাড়ানো হয়েছে। আজ ভোজ্য তেলের দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে 175 টাকা, খোলা সয়াবিন তেল বিক্রি হবে 157 টাকায়। আগে বোতলজাত 167 টাকা এবং খোলা তেল 149 টাকা ছিল। এ সময় বাজারে আর তেলের ঘাটতি হবে না বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। আমাদের যে সর্বশেষ মূল্য নির্ধারিত হয় 167 টাকায় এপ্রিল মাসের মাঝামাঝির দিকে বটল তেলের, এই এপ্রিল মাস থেকে এখন প্রায় আন্তর্জাতিক বাজারে দুঃখজনকভাবে 20%-এর বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে। তো এই কারণে স্থানীয় মজুতদারি বেড়েছে। সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। এবার জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 5 বিশিষ্ট নারী বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। রাকিব হাসানের রিপোর্ট। আমি নারী। বেগম রোকেয়া দিবস ও পদক প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সমাজের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়া সাখাওয়াতের ভূমিকা তুলে ধরেন। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি। বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকেয়াকে স্মরণ করতে পারছি, এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি। তার স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে। এ সময় বেগম রোকেয়ার চিন্তাকে সবার মাঝে ছড়িয়ে দিতে সুলতানার স্বপ্ন নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেকটা বিষয় আমার মনে হয়, এই সুলতানার স্বপ্ন যেটা রোকেয়া দেখে গেছেন, সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর এই উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া, যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে, অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে। এবং সেটার নাম হতে পারে, আমি একটু নাম সাজেস্ট করছি, অন্যরা আরো নাম দিতে পারে, সুলতানার স্বপ্ন 2024, সুলতানার স্বপ্ন 2025। এর আগে বিভিন্ন ক্ষেত্রে নারীর উন্নয়নে ভূমিকা রাখায় 5 জন নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। সোমবার কার্যতালিকার 6 নম্বরে থাকা বিষয়টি শুনানির জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক মেনশন করলে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ বিষয়টি মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামাল 2 দিনের রিমান্ডে। শাহবাগ থানায় শিক্ষার্থী মানিক হত্যা মামলায় গ্রেফতারকৃত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন। একই দিনে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, আব্দুল্লাহ আল মামুন ও মশিউর রহমানকে বিভিন্ন থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। চিন্ময় দাসের মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন জানিয়েছেন, গত 2 ডিসেম্বর মামলার শুনানিকালে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত মামলাটি নথিজাত না করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এতে চিন্ময় ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হননি বলেও জানান তিনি। বিকেলে আইনজীবী সমিতি মিলনায়তনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার সহ 11 দফা দাবি তুলে ধরে মামলার দ্রুত চার্জশিট প্রদান করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি করা হয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব থেকে দুদক পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অঙ্গীকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেল সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, ডক্টর শাহজাহান সাজু, ডক্টর আব্দুল হক তালুকদার, আসাদ পরিষদের শামসুজ্জামান মিলন, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া সহ বিশিষ্টজনেরা। প্রবাসী সংবাদ। সৌদি আরবের দাম্মামে বসবাসরত প্রবাসী বন্ধুদের সর্ববৃহৎ অনলাইন সংগঠন উই আর অল ফ্রেন্ডস এর 10ম বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম থেকে প্রতিনিধি রাহুল পারভেজ জানিয়েছেন, শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী নাশিদ ব্যান্ড। দাম্মাম শহরে ফয়সালিয়াতে একটি হলরুমে সংগঠনের সভাপতি সৈয়দ আল মামুনের সভাপতিত্বে ও রাসেল এবং মহিউদ্দিনের যৌথ সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ দুলাল ও মোহাম্মদ হাসান, আক্তার হোসেন, মাসুম বিল্লাহ মঈন, আনিস, দেলওয়ার হোসেন, শফিক, মুসা সহ আরও অনেকে।